ওয়েলকাম টু আর বায়োলজি। তো তোমাদের পুজোর ছুটি শেষ, ক্লাস শুরু। হাতে আর মাত্র কয়েকদিন সময় আছে, মোটামুটি 14 দিন মতো সময় আছে, তারপরে তোমাদের জেন পাস এক্সামিনেশন। তো আজকে তোমরা একটা ক্লাস পাচ্ছ, যে ক্লাসে টোটাল 50-এর মতো প্রশ্ন পাবে, নির্দিষ্ট একটা চ্যাপ্টার থেকে সেই প্রশ্নগুলো। তো সেই চ্যাপ্টারটা হচ্ছে পরিবেশগত বিষয়, এবং পরিবেশগত বিষয় থেকে কিন্তু বেশ প্রশ্ন আসতে আমরা দেখি। পরিবেশগত বিষয়, কালিটা চেঞ্জ করতে হবে। পরিবেশগত বিষয়, এখান থেকে কিন্তু মোটামুটি তোমরা একটা থেকে দুটো প্রশ্ন পাবে, সেটা ক্যাটাগরি 1 হোক বা ক্যাটাগরি 2 হোক। ক্যাটাগরি 1 এ একটা আসতে পারে, ক্যাটাগরি 2 তে একটা আসতে পারে। তো আজকের ভিডিওতে আমরা সেরকমই বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে হচ্ছে রুটিন আছে, এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রুটিন, এবং এটা তোমাদের টার্গেট ফিক্স করা থাকে, তোমরা প্রত্যেকেই জানো। তো চলো, প্রথম প্রশ্ন আছে যে কাইটো প্রোটোকল, সেই কাইটো প্রোটোকলটা বিভিন্ন দেশের মধ্যে হওয়া এক আন্তর্জাতিক চুক্তি। এই কাইটো প্রোটোকলের উদ্দেশ্য কি? এই কাইটো প্রোটোকলের উদ্দেশ্য কি? গ্রিনহাউস গ্যাসের পরিমাণটা কমানো। তারপরে বলছে ইউট্রোফিকেশনের মুখ্য কারণ। ইউট্রোফিকেশনের মুখ্য কারণ, এটা কিন্তু পিওয়াই কিউ প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসছে, এটা নিটেও এসছে অনেকবার। পুষ্টি দ্রব্যের কিন্তু প্রাচুর্যতা বা প্রাচুর্যও বলতে পারো। চলো, জলের তাপমাত্রা বাড়লে, ধরো জলের তাপমাত্রা বেড়ে গেছে, তাহলে যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা কি হবে? যদি জলের তাপমাত্রা বেড়ে যায় তাহলে কি হবে? কমে যাবে। বায়ু দূষণ প্রতিকার ও নিয়ন্ত্রণ, এয়ার প্রিভেনশন কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট, এটা যে আইনটা ইমপ্লিমেন্ট কবে হয়, মানে কার্যকরী কবে হয়েছিল? কার্যকরী হয়েছিল 1981 সালে। চলো, তারপর বিশ্ব উষ্ণায়ন নিচের কোনটির দ্বারা নিয়ন্ত্রণ করা যায়? অরণ্য নিধনের হার বৃদ্ধি করে, শক্তি ব্যবহারের ক্ষমতার হ্রাস করে, অরণ্য নিধনের হার হ্রাস করে, ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করে। এই যে এতগুলো অপশন আছে, তার মধ্যে উত্তর কোনটা হবে? উত্তর হবে কিন্তু অপশন বি। ময়লা জল পরিশোধনের সময় যে বায়োগ্যাস উৎপন্ন হয়, মানে এটাকে সুয়েজ ট্রিটমেন্ট আমরা বলে থাকি। তো সেই বায়োগ্যাসের উপাদান হিসাবে কি কি থাকতে আমরা দেখতে পাই? দেখো, CH4 থাকে, H2S থাকে, আর CO2 থাকে। এটা থেকে মোটামুটি জানো, তাহলে কোন অপশনে আছে? অপশন বি তে আছে। চলো, দূষণ মুক্ত পরিবেশের জন্য নিচের কোনটি প্রয়োজনীয় নয়? দূষণ মুক্ত পরিবেশের জন্য তাহলে দূষক প্রয়োজনীয় নয়। অম্ল বৃষ্টির প্রধান কারণ, এগুলোও কিন্তু PYQ তে এসছে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। তাহলে 8-এর উত্তর কি হয়ে যাবে? 8-এর উত্তর হয়ে যাবে অপশন বি। গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী গ্যাসটি হলো, এগুলোও কিন্তু তোমাদের বেসিক্যালি আমাদের যে PYQ হয়, সেই PYQরই কিন্তু কোশ্চেন। এটা আমাকে উত্তর বলবে, কমেন্ট করবে। এই 9 নম্বরটা আমাকে কমেন্ট করবে, এটার উত্তর কি হবে। তারপরে দেখো কি আছে, তারপরে আছে মিনামাটা রোগ। তো এই জাতীয় প্রশ্ন কিন্তু তোমরা পেতে পারো, এটাও কিন্তু তোমাদের স্টার মার্ক প্রশ্ন, এবং 2025-এ কিন্তু এই টাইপের প্রশ্ন তোমরা পেতেই পারো। তাহলে মিনামাটা রোগ কোথায় ঘটতে আমরা প্রথম দেখেছিলাম? এটা প্রথম হলে ভালো হতো। মিনামাটা রোগ প্রথম ঘটতে দেখেছিল কোথায়? জাপানে। নিচের এই গ্যাসগুলির মধ্যে, নিচের গ্যাসগুলির মধ্যে গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী গ্যাসটি হলো, ঠিক আছে? তাহলে গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী যে গ্যাস, সেটা হচ্ছে অপশন সি। চলো, ভোপাল গ্যাস দুর্ঘটনা, যেটাকে ভোপাল গ্যাস ট্র্যাজেডি বলা হয়, নিচের কোন উক্তিটি সঠিক নয় জিজ্ঞাসা করেছে। নিচের কোন উক্তিটি সঠিক নয়? বহু মানুষের মৃত্যু, এটা সঠিক। তারপরে মিথাইল আইসোসায়ানাইড গ্যাস লিক হয়, এটাও সঠিক। এটাও সঠিক। সঠিক নয় কোনটা? এই তেজস্ক্রিয়তাজনিত দূষণ ঘটে, এটা সঠিক নয়। ইউট্রোফিকেশন প্রধানত আমরা কোথায় দেখতে পাই? ইউট্রোফিকেশন মিষ্টি জলের হ্রদে দেখা যায়, বা যেটাকে আমরা লেক বলি, সেখানেও দেখা যায়। অ্যাসিড বৃষ্টি প্রধানত কি? অ্যাসিড বৃষ্টি প্রধানত কি? ঠিক আছে, কি হবে? অপশন সি। ক্যাডমিয়াম দূষণের সাথে নিচের
কোন রোগটি সম্পর্কিত ক্যাডমিয়াম দূষণের সাথে? ইটাই। ঠিক আছে। আর্সেনিকের জন্য কি? ব্ল্যাক ফুড ডিজিজ। আর্সেনিকের জন্য ব্ল্যাক ফুড ডিজিজ। ঠিক আছে। এটাও কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট। চলো দেখো এই বইটা, এই সময় দিয়ে কিন্তু তোমাদের হাই টাইম মক টেস্ট দেওয়ার জন্য, এই সময় তোমাদের হাই টাইম মক টেস্ট দেওয়ার জন্য এখানে ইংলিশের 20টা মক সেট আছে, 20টা মক সেট আছে। ঠিক আছে। প্রাইস মাত্র 59, মাত্র 59 প্রাইস। এটা যদি ভালো করে তোমরা কমপ্লিট করতে পারো, তোমরা কিন্তু 12 থেকে 15 নাম্বার স্কোর করতে পারবে। তোমরা কিন্তু 12 থেকে 15 নাম্বার স্কোর করতে পারবে আউট অফ 20। যারা পারচেস করতে চাইছো এই নাম্বারে যোগাযোগ করো। এটাই কিন্তু তোমাদের হাই টাইম, এই সময় তোমাদের কিন্তু মক টেস্টের প্রয়োজন আছে। তারপর হ্রদের জলে পুষ্টি দ্রব্যের আধিক্যের ফলে কি সৃষ্টি হয়? পুষ্টি দ্রব্যের আধিক্যের ফলে ইউট্রোফিকেশন সৃষ্টি হয়। যেটা দেখছো ভার্সান গুলো চেঞ্জ হচ্ছে। ডেসিবেল একটি সংক্ষিপ্তকরণ রূপ এবং এটি নিচের কোনটির পরিমাপগত নির্দেশক হিসাবে কাজ করে? ডেসিবেল একটি সংক্ষিপ্ত রূপ, এটি নিচের কোনটির উপর কাজ করে? ঠিক আছে। একটি নির্দিষ্ট দূষকের পরিমাপের উপর কাজ করে, নির্দিষ্ট দূষক। ঠিক আছে। ডেসিবেল হচ্ছে তোমার সাউন্ডের সঙ্গে সম্পর্কিত শব্দ দূষণ। তারপর নিচের গ্যাসগুলির মধ্যে যে দুটি গ্রিনহাউস প্রভাব সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেগুলি হলো, এটাও কমেন্ট করো। গ্রিনহাউস যে কোশ্চেন গুলো আছে অত্যন্ত সহজ প্রশ্ন, তাই কমেন্ট করতে বলছি। ইউট্রোফিকেশন যুক্ত যে লেক হয় তার যে বিওটি, যেটাকে বলা হয় বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে। এটাও কিন্তু ফুল ফর্ম আসতে পারে, যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড মানে বিওডির পুরো নাম জিজ্ঞাসা করতেই পারে। তো সেক্ষেত্রে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডটা কি হবে? বেশি হবে। কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। SO2 দূষণের নির্দেশক কে? লাইসেন। কোথায় আছে? অপশন সি তে আছে। এটাও কিন্তু তোমার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তারপরে মন্ট্রিয়ল চুক্তি যেটা ছিল, সেই মন্ট্রিয়ল চুক্তির উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল ওজোন বিনাশকারী পদার্থের পরিমাণ হ্রাস করানো বা কমানো। বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নদীর জলে বিওডির মাত্রা কি থাকে? নদীর জলে বিওডির মাত্রা কি থাকে? নদীর জলের সাথে পয়ঃপ্রণালীর জলের বর্জ্য পদার্থ মিশে গেলে বৃদ্ধি পাবে। এটাই হবে অপশন ডি। ওজোন বিশিষ্টকারী পদার্থের নির্গমন রোধের জন্য বিশ্বব্যাপী যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার নাম কি? তার নাম কি? তার নাম কি? দেখো, ওজোন বিশিষ্টকারী মন্ট্রিয়াল প্রোটোকল একটু আগেই করলাম। ব্লু বেবি সিন্ড্রোম, ব্লু বেবি সিন্ড্রোম এটা একটা রোগ, পানীয় জলে আর্সেনিকের মাত্রা বৃদ্ধির কারণে। তারপরে পানীয় জলে নাইট্রেটের আধিক্য, খাদ্যে আয়রনের অভাব, বাতাসে মিথেনের পরিমাণ। কি হবে? অপশন বি। ভোপাল গ্যাস ট্র্যাজেডির সমীক্ষায় দেখা গেছে এই দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটি হলো, এই দুর্ঘটনার জন্য দায়ী গ্যাস হচ্ছে মিথাইল আইসো সায়ানেট। অপশন বি। সিএফসি নিচের কোন ঘটনার জন্য দায়ী? ওজোন স্তরের বিশিষ্টকরণ। মানব স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর পতঙ্গ নাশকটি হলো ডিডিটি। এই ডিডিটির কারণে বায়োম্যাগনিফিকেশন ঘটে। কি ঘটে? বায়োম্যাগনিফিকেশন। এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে যে বায়োম্যাগনিফিকেশন এটা নিচের মধ্যে কোনটা? এই পার্টিকুলারটা বায়োম্যাগনিফিকেশন। তোমার আস্তে আস্তে ট্রপিক স্তরগুলোতে মাত্রা বাড়তে থাকে। যথেচ্ছভাবে ব্যবহৃত হয় এমন একটি ছত্রাকনাশক হলো, মানে খুব বেশি ব্যবহৃত হয় এমন একটি ছত্রাকনাশক হচ্ছে গ্রিসিও ফুলবিন। নিচের কোনটি একটি গ্রিনহাউস গ্যাস নয় জিজ্ঞাসা করেছে? এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি হবে? O3। জলে বিওডির মাত্রা বৃদ্ধির ফলে যে চারটে অপশন আছে তার মধ্যে কোন ঘটনাটা ঘটতে আমরা দেখতে পাই? অপশন বি। ফ্রেয়ন যে গ্যাস যেটি স্ট্র্যাটোস্ফিয়ারে O3 স্তরের ক্ষয়ীভবনের জন্য দায়ী তা প্রধানত নিচের কোনটি থেকে উৎপন্ন হয়? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। উত্তর হবে রেফ্রিজারেটর। ঠিক আছে। যারা এএনএম জিএনএম দেবে
তারাও কিন্তু এই ক্লাসটা দেখতে পারো, তোমাদেরও কিন্তু সুবিধা হবে। নিচের মৌলগুলির মধ্যে কোনটি মিনামাটা রোগের জন্য দায়ী? কি হবে মিনামাটা রোগ? এটা কমেন্ট করো আমাকে। মিনামাটা রোগ এটা আমাকে কমেন্ট করো, উত্তর কি হবে। দেখো, এই একটা আমি যেটা বলছি হাই টাইম, তোমাদের এখানেও 20 মক টেস্ট আছে, 20 মক টেস্ট, ঠিক আছে। এটা যদি তুমি কমপ্লিট করতে পারো, তুমি 20+ নাম্বার পাবে বায়োলজিতে। এটা কমপ্লিট করতে পারলে যতবার এই টেস্ট গুলো দেবে ততবার তোমার কনফিডেন্স গ্রো হবে। এই বইটার প্রাইস কিন্তু 79। এই বইটার প্রাইস 79। চলো, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হলো, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড জৈব যে বস্তু হয় তার দ্বারা জল দূষণের মাত্রার পরিমাণ। আলোক রাসায়নিক যে ধোঁয়াশা যেটি জনবহুল শহরে সৃষ্টি হয় তা হলো প্রধানত, কি হবে? হবে হচ্ছে O3 থাকে, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট থাকে এবং নাইট্রোজেন অক্সাইডের মিশ্রণ। তাহলে অপশন এ। তো এই পর্যন্ত আমরা ক্যাটাগরি 1 কমপ্লিট করলাম, এই পর্যন্ত আমরা ক্যাটাগরি 1টাকে কমপ্লিট করলাম। এবার আমাদের ক্যাটাগরি 2। তো ক্যাটাগরি 2, বায়ু দূষণের ফলে সৃষ্ট রোগের নাম। তো দুটো করে উত্তর হয়, তিনটে হয়, চারটেও হয়, একের বেশি হয়, কোনো কোনো ক্ষেত্রে একটাও হতে পারে। তাহলে বায়ু দূষণের ফলে কি কি রোগ হতে পারে? বায়ু দূষণের ফলে তোমার মাথা ধরা হতে পারে আর ক্যান্সার হতে পারে, এই দুটো রোগ। শব্দ দূষণের ফলে কোন কোন রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে? অনিদ্রা হচ্ছে, হৃদরোগ হচ্ছে, স্নায়ু বৈকল্য হচ্ছে। নিম্নলিখিত কোনগুলি গুণগত দূষক পদার্থ, অর্থাৎ তোমার কোয়ালিটিভ দূষক পদার্থ কোনগুলো জিজ্ঞেস করেছে। তো কোয়ালিটিভ হচ্ছে অপশন এ হবে, আবার অপশন বিও হবে। চলো, তারপর কোনগুলি অভঙ্গুর পদার্থ? কোনগুলি অভঙ্গুর পদার্থ? কি কি আছে? ফ্লাই অ্যাশ, ক্যাডমিয়াম, মৃত্তিকা আর নিকেল। কোনগুলো অভঙ্গুর পদার্থ? এটা কিন্তু প্রশ্ন। তাহলে এই ক্ষেত্রে উত্তরটা আমার কি হবে? বি হবে, ডি হবে। তারপর নিম্নলিখিত কোনগুলি প্রাকৃতিক দূষক জিজ্ঞেস করেছে? কোনগুলো প্রাকৃতিক দূষক? সামুদ্রিক যে লবণ সেটা প্রাকৃতিক দূষক, আর ধুলো। হাইড্রোজেন সালফাইডের প্রভাবে কি কি রোগ হয়? হাইড্রোজেন সালফাইডের প্রভাবে চোখ জ্বালা করবে, আর আরেকটা কি হতে পারে? নিউমোনিয়া হতে পারে। চোখ জ্বালা করতে পারবে পারে আর নিউমোনিয়া হতে পারে। চলো, অ্যাজমা রোগের কারণ জিজ্ঞাসা করেছে। অ্যাজমা রোগের কারণ, তো SO2-র কারণে হতে পারে, ধূলিকণার কারণে হতে পারে। মৃত্তিকা দূষণে যুক্ত সজীব দূষকগুলি হলো, মৃত্তিকা দূষণে যুক্ত সজীব দূষকগুলি হলো ভাইরাস হবে, কৃমি হবে। নিম্নলিখিত কোনগুলি ফার্টিলাইজার? নিম্নলিখিত কোনগুলি ফার্টিলাইজার? তাহলে অ্যামোনিয়া ফার্টিলাইজার হিসেবে কাজ করে, অ্যামোনিয়া ফার্টিলাইজার হয়, এবং ইউরিয়াও ফার্টিলাইজার হয়। কোনগুলি মিউনিসিপালিটির বর্জ্য? কোনগুলি মিউনিসিপালিটির বর্জ্য? কি হবে? উত্তর হবে হচ্ছে তোমার পলিথিন ব্যাগ, টিনের টুকরো, রবার। তারপর এটা এটা হচ্ছে তোমার কেমিস্ট্রি বই। এখানেও 15টা মক সেট আছে, এখানেও 15টা মক সেট আছে। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার প্রাইস হচ্ছে তোমার 69, এটার প্রাইস হচ্ছে তোমার 69। চলো, তারপর নিম্নলিখিত কোনগুলি জৈব দূষক পদার্থ? নিম্নলিখিত কোনগুলি জৈব দূষক পদার্থ? অপশন কি কি আছে? DDT, প্লাস্টিক, BHC, PCDB। তাহলে কি হবে? আমাদের হয়ে যাবে হচ্ছে DDT হবে, BHC হবে আর PCDB হবে। চিপকো আন্দোলনে আন্দোলনকারীদের মধ্যে ছিলেন কে? অমৃতা দেবী, গৌরী দেবী, বাচনী দেবী, সুন্দরলাল বহুগুণা। তাহলে এক্ষেত্রে উত্তরটা আমাদের কি হবে? উত্তরটা হবে বি, সি আর ডি। গ্রিন বেঞ্চ নিম্নলিখিত কোন কোন পরিবেশ সংক্রান্ত মামলাগুলির সঙ্গে সম্পর্কিত? যেটা গ্রিন বেঞ্চ হয় সেটা কোন কোন মামলাগুলির সঙ্গে সম্পর্কিত? তো কি হবে? নির্বিচারে বৃক্ষছেদন ও আবর্জনা সৃষ্টি এবং জমা, অর্থাৎ অপশন এ এবং অপশন বি। তো আমাদের মোটামুটি আজকের মতো ক্লাস শেষ। এবার দেখো, এই বইটা একসাথে, ওগুলো তো ইন্ডিভিজুয়ালি প্রাইস। এবার তোমরা মক টেস্টের সময়, তোমাদের মক টেস্ট দেওয়ার সময় এটাই, ঠিক আছে? প্রতিদিন তোমাদের একটা করে মক টেস্ট দেওয়া উচিত।
যদি তোমরা প্রতিদিন একটা করে মক টেস্ট দাও, তাহলে দেখো বায়োলজিতে কটা মক টেস্ট আছে, বায়োলজিতে 20টা মক টেস্ট আছে, তোমার ইংলিশে কটা মক টেস্ট আছে, ইংলিশে 20টা মক টেস্ট আছে, এবং কেমিস্ট্রিতে কটা মক টেস্ট আছে, কেমিস্ট্রিতে কিন্তু 15টা মক টেস্ট আছে। ঠিক আছে, তোমরা তার সঙ্গে ইংলিশের রুলস পেয়ে যাবে, ইংলিশের রুলস। তো সমস্ত কিছু মিলিয়ে তোমাদের প্রাইস কত হচ্ছে, 199। অনেক তোমাদের টাকাটা সেভ হচ্ছে। এই কম্বো অফারটা তোমরা যদি পারচেস করে নাও, তোমরা কিন্তু এই বায়োলজিতে আমি কি বললাম 20, ইংলিশে 15, কেমিস্ট্রিতেও কিন্তু তোমরা 12 ক্লাস স্কোর করতে পারবে। তাহলে কি হলো, 20, 15, 12, তো দেখো মোটামুটি 47 কিন্তু তোমরা এখান থেকে স্কোর করতে পারছো। তোমরা প্রত্যেকেই জানো যে আমার কমিউনিটি পোস্ট দেখেছো, এসএমএফডব্লিউবি তে আমার স্টুডেন্টরা যারা তোমার স্টাডি মেটেরিয়াল সঙ্গে সঙ্গে ক্লাস ক্লাস করেছিল, আমার কাছে শুধুমাত্র ক্লাস নয়, স্টাডি মেটেরিয়াল প্লাস ক্লাস যারা করেছিল প্রত্যেকেই কিন্তু অত্যন্ত ভালো র্যাঙ্ক করেছে। কেউ অল ওভার সেকেন্ড হয়েছে, কেউ অল ওভার 20-তে হয়েছে, কেউ অল ওভার 38 র্যাঙ্ক করেছে। ক্যাটাগরিতেও প্রচুর জন, একজন ফার্স্ট আছে, একজন ফোর্থ র্যাঙ্ক করেছে ক্যাটাগরিতে, একজন ক্যাটাগরিতে সেকেন্ড র্যাঙ্ক করেছে। তো যারা আমার কাছ থেকে এটা পারচেস করতে চাইছো এবং তোমাদের টার্গেট হচ্ছে জেন পাসে একটা ভালো র্যাঙ্ক, অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং এই কম্বো অফারটা তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। এবারে তোমাদের যে ক্লাস শুরু হবে, তোমাদের তো বায়োলজি প্রায় শেষ হয়ে গেছে, তোমাদের কেমিস্ট্রিও মোটামুটি যে মক টেস্টের সিরিজ তোমাদের দিয়েছি, যারা পারচেস করেছো প্রত্যেকেই যেন কতটা হেল্পফুল, ইংলিশও তাই। তো এবার আমি তোমাদের সঙ্গে ফিজিক্সের একটু ক্লাস করাবো। তো লাইভ ক্লাস ফিজিক্সের হবে কিন্তু রবিবার দিন। কালকে একটা তোমরা আরেকটা ক্লাস পাবে, সেখানে কিন্তু আমি তোমাদের সঙ্গে লজিক্যাল রিজনিং এর ক্লাস করাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এখনো যে কদিন বাকি আছে প্রত্যেক দিনে তোমরা কিন্তু ক্লাস পাবে, এবং অবশ্যই এই কম্বো অফারটা লাভ ওঠানোর চেষ্টা করো। স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। চলো, আজকের এই পর্যন্ত।